স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। নেপালে বড় ধরনের ভূমিকম্পে বহু লোক হতাহতের 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আবার কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত ও নেপাল। আজ বাংলাদেশ সময় বেলা 1:12 এই ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল ছিল নেপালের কোদ্রি থেকে 17 কিলোমিটার দূরে। বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই ভূকম্প অনুভূত হয় খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.7। পরেই 5 মাত্রা আরেকটি আফটার শক অনুভূত হয়। এদিকে শনিবার ভূমিকম্পে নিহতের সংখ্যা 2000-এর ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো মানুষ। একের পর এক আফটার শক অব্যাহত থাকায় প্রাণের ঝুঁকি নিয়েই চালাতে হচ্ছে উদ্ধার কাজ। দেশে দুপুর 1:12 আজকের ভূমিকম্প স্থায়ী হয় প্রায় 30 সেকেন্ড। এ সময় আতঙ্কিত মানুষ অফিস, বাড়ি, দোকান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। পাবনায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত মানুষ নেমে আসে রাস্তায়। মানিকগঞ্জে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থী ও পোশাক কারখানার শ্রমিক মিলিয়ে আহত হয় অন্তত 50 জন। পঞ্চগড়ে একটি স্কুল ও কলেজে আহত হয় 10 শিক্ষার্থী। কুড়িগ্রামে 50 এবং সিরাজগঞ্জে আহত হয়েছে 10 শিক্ষার্থী। হেলে পড়েছে একটি ভবন। বগুড়ার জলেশ্বরী তলায় একটি বহুতল ভবন কয়েকটি ভবনের উপর হেলে পড়েছে। নওগাঁয় বাটার মোড়ে হেলে পড়েছে একটি বহুতল ভবন। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, সাভার ও আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানার ভবন থেকে নামতে গিয়ে আহত হয় 3 শতাধিক শ্রমিক। নড়াইল, বগুড়া ও বাগেরহাটে বেশ কিছু ভবনে দেখা দিয়েছে ফাট। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদ কামাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান ডক্টর জহির বিন আলম এবং আমাদের সঙ্গে একই সঙ্গে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন অপু, বগুড়া থেকে হাসিবুর রহমান। আমরা প্রথমেই একটু চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামালের কাছে। স্যার, আমরা জানতে চাইব যে এই যে পরপর 2 দিন ভূমিকম্প হলো এবং এই ভূমিকম্পের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে আমরা এক ধরনের আতঙ্ক দেখেছি। এই আতঙ্কটি তো থাকবেই, কিন্তু এই আতঙ্কে করণীয় কি, তাৎক্ষণিক করণীয় কি, যেটা করা হচ্ছে সেইটা যথাযথ কিনা? আতঙ্ক মানুষের মধ্যে থাকার কথা নয়। বস্তুত যদি মানুষকে এর আগ থেকে এই দুর্যোগের বিষয়ে সচেতন করা হতো, তো এই আতঙ্ক ভবিষ্যতে যেহেতু ভূমিকম্প দুর্যোগ প্রবণ দেশ, বাংলাদেশে এরকম মাঝারি মাত্রার কিংবা শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এখনই এই ভূমিকম্প যেন আমাদের জন্য সতর্কতা নিয়ে আসে, যে এখনই আমাদেরকে সরকারি যে সংস্থাগুলো আছে, স্কুল কলেজ থেকে শুরু করে পাড়া এবং মহল্লায় খোলা জায়গাগুলো যেগুলি আছে, সেখানে সিমুলেশন এক্সারসাইজ বা ড্রিলের ব্যবস্থা করে ভূমিকম্প চলাকালীন সময়ে মানুষ কি করবে সে সম্বন্ধে মানুষকে জানাতে হবে। সংক্ষেপে শুধু আমি বলবো, যখন ভূমিকম্প চলছে আমরা যেখানে থাকি না কেন সেখানে আমাদেরকে থাকতে হবে। উঁচু দালানে থাকলে সেখানে লাফ দিয়ে নিচে নামা যাবে না, কিংবা আমরা সেখানে সিঁড়ি বেয়ে নিচেও আমরা নামবো না। সেখানে আমরা টেবিল থাকলে বা চেয়ার থাকলে তার নিচে আশ্রয় নিব, অথবা শক্ত কোনো কাঠামো থাকলে তার নিচে আশ্রয় নিব। বিম এবং কলামের যে সন্ধিস্থল সেখানে আমরা আশ্রয় নিব, এবং দরজা যদি থাকে সেখানে যে কাঠের দরজা, সেই কাঠের দরজার নিচে আমরা আশ্রয় নিব। কোনোভাবেই আমাদের কিংকর্তে বিমূঢ় হওয়া অথবা হতাশাগ্রস্ত হওয়া যাবে না, লাভ দেওয়া যাবে না, সিঁড়ে দিয়ে নিচে নামা যাবে না। এবং যখন কম্পন শেষ হয়ে যায় তখন সিঁড়ে দিয়ে নিচে নেমে এসে আমাদেরকে খোলা জায়গা, যদ্দূর খোলা জায়গা পাওয়া যায়, আজকাল খোলা জায়গা পাওয়াই কঠিন, তারপরে যদ্দূর খোলা জায়গা পাওয়া যায় সেই খোলা জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে। যখন কম্পন শেষ হয়ে গেছে একদমই, এবং কম্পনের পরপরে আজকে যেমন বলেছেন যে আফটার শকগুলো হয়, আজকে দুটো আফটার শক হয়েছে, একটা 6.7 মাত্রার আর একটা 5 মাত্রার। তো এরকম ভূমিকম্পের পরপরও এরকম আফটার শকগুলো হয়। আফটার শক মোটামুটি শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে আমাদের গৃহে ফিরে যেতে হবে। এরকম কোনো অধ্যাপক কামাল, আপনাকে ধন্যবাদ। আমরা একটু সিলেটে চলে যাব। সিলেটে সেখানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর জহির বিন আলম। ডক্টর জহির, এই যে নেপালের যে অভিজ্ঞতাটি আমরা দেখলাম, সেখান থেকে বাংলাদেশের যারা দুর্যোগ ব্যবস্থাপনার কাজ করছে তাদের আসলে কি শিক্ষণীয় আছে, কোন জিনিসগুলির ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার? ওকে, আপনাকে ধন্যবাদ। প্রথমে একটু বলে রাখি যে
কালকে যেই ভূমিকম্পটা হয়েছে সেই ভূমিকম্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে কালকের ভূমিকম্পের যে স্থিতিকাল ছিল সেটা কিন্তু অনেকক্ষণ ধরে ছিল। আমরা বিল্ডিং কোডের যেন মেনে চলি, বিল্ডিং কোড না মেনে যেন বিল্ডিং না করি, এবং আমাদের এই বিশেষ করে মফস্বল শহরগুলি মানে ঢাকার বাইরে যে শহরগুলি আছে সেই সব শহরগুলিতে ফায়ার সার্ভিসের যে অফিস আছে সেই সব ফায়ার সার্ভিসের অফিসগুলিকে অনেক ইকুইপ করতে হবে যেন আফটার ডিজাস্টার আমরা যেন মানে উদ্ধার কাজটা খুব দ্রুত করতে পারি, সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। আমরা একটু রাজশাহীতে যাব। রাজশাহীতে আছেন আহসান হাবিব অপু। আহসান হাবিব, আমরা রাজশাহীতে মানুষের মধ্যে আসলে আপনি কি ধরনের আতঙ্ক দেখেছেন, এবং সেইখানে ভূমিকম্প যদি এই ধরনের হয় তাহলে তার প্রস্তুতি কেমন আছে? রাজশাহীতে আসলে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছে তারপর থেকে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিলই। আজকে তার প্রমাণ পেলাম আমরা যখন দুপুরে যে ভূমিকম্পটি হয় তার পরপরই কিন্তু দ্রুত গতিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অফিস আদালত বা যেখানে যেই সব ভবনের ভিতরে ছিল তারা কিন্তু রাস্তা বেরিয়ে এসেছে। এবং আরেকটি জিনিস এখানে ছড়িয়ে পড়েছে যে ঘটনার পরপরই কিন্তু এক ধরনের গুজব ছড়িয়ে পড়ছে যে এই বিল্ডিংটি হেলে পড়েছে বা এটি ফেটে গেছে। এরকম ঘটনা আমরা আজকে দেখেছি কয়েকটি জায়গায়, এবং এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের চতুর্থ বিজ্ঞান ভবনের একটি কক্ষ এরকম দেবে গেছে বলে আমাদের কাছে খবর ফেটে গেছে বলে সেখানে আমরা গিয়ে যেটি জানতে পেরেছি যে আসলে তেমন ঝুঁকিপূর্ণ তেমন কিছু ঘটেনি। এছাড়া ছোট বনগ্রাম এলাকায় আজকে একটি ভবন পড়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। আমরা সেখানে গিয়েও যেটি দেখেছি যে সেই রকম ভয়ঙ্কর কিছু বা মানে যে কোনো সময় পড়ে যেতে পারে এমন কিছু নয়। তবে এই বিষয়ে আপনি যেটি আরেকটি কথা বলছিলেন যে প্রস্তুতিমূলক কিছু আছে কিনা, তো আসলে প্রস্তুতিমূলক এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কিছুই নয়। তবে রাজশাহীর উন্নয়ন কর্তৃপক্ষ তারা যেটি বলছেন যে তারা যে নকশা অনুযায়ী বিল্ডিং করতে বলেন সেটি মেনে চললে হয়তো এরকম অনেক কিছু থেকে মানে মুক্তি পাওয়া সম্ভব। তবে তারা যেটি থেকে যে নকশাটি অনুমোদন করেন পরবর্তী সময়ে অনেকেই দেখা যায় সেই নকশা লঙ্ঘন করে বিল্ডিং করছে, এই কারণে ঝুঁকিটা আসলে থেকেই যাচ্ছে। হাসান হাবিব অপু, ডক্টর জহির বিন আলম এবং অধ্যাপক মাসুদ কামাল, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে আমাদের আমন্ত্রণ পরের আয়োজন।